বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বিমানের ৭৫ আরোহী। কক্সবাজার থেকে উড্ডয়নের পরই খুলে পড়ে চাকা, শাহজালালে নিরাপদ অবতরণ। প্লেনটা ফ্লাই করার সাথে সাথে চাকা খুলে যায়, তাদের সে দায়িত্বটা কোথায় এসে পালন করছে? অবশ্যই এখানে গাফিলতি আছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছি বৈশা বৈশা, কিন্তু আমি বুঝতে পারি নাই। বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে আমরা সিভিল এভিয়েশনের তরফ থেকে সকল প্রকার সতর্কতামূলক ইমার্জেন্সি অপারেশন এবং ল্যান্ডিং এর প্রিপারেশন নিয়ে রাখি। সাম্য হত্যায় জড়িতদের ধরতে ঢাবি শিক্ষার্থীদের ৪৮ ঘন্টার আলটিমেটাম। অর্থের লেনদেন ও রাজনৈতিক চাপের অভিযোগ ভিত্তিহীন বলছে পুলিশ। কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণ অনশন, ৪ দফা দাবি না মানা পর্যন্ত অনড় অবস্থান। আমরা আমাদের ছোট ভাইদের আবাসন সমস্যার সমাধান করে যাবো ইনশাআল্লাহ। দাবিগুলো যদি পূরণের কোনো আশানুরূপ আমরা দেখতে পাই, তাহলে এখানে আর কেউ থাকবে। রাজনৈতিক ঐকমত্যের ওপরই নির্ভর করছে ভোটের দিনক্ষণ, বলছে সংস্কার কমিশন। জুন জুলাইয়ে সনদ হলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব, মন্তব্য বিএনপি নেতাদের। পুশিনের খবরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে রাতভর বিজিবির সাথে এলাকাবাসীর পাহারা, এখনো পানি আগ্রাসন বন্ধ করেনি ভারত। ফারাক্কা লং মার্চ দিবসে অভিযোগ। মানিক মিয়া এভিনিউয়ে নারীর ডাকে মৈত্রী যাত্রা, বৈষম্য দূর ও সমতা নিশ্চিতের দাবি। কাঠামোগত বৈষম্যের বিরুদ্ধে আমরা সংঘবদ্ধ লড়াই, আমাদের ন্যায্য দাবিকে দমন করার চেষ্টা চলছে। আমরা জানতে চাই সরকার কাকে তোষণ করার চেষ্টা করছে। নাকবা দিবসে গাজায় ইসরায়েলি তাণ্ডবে নিহত ২ শতাধিক। ঐতিহাসিক এই দিনে ফিলিস্তিনের মুক্তির দাবিতে দেশে দেশে বিক্ষোভ। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বাংলাদেশ বিমানের ৭৫ আরোহী। কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় একপাশের চাকা খুলে যায় উড়োজাহাজটির। তবে ঢাকা শাহজালাল বিমানবন্দরের ফ্লাইটটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। আগে থেকেই সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়। শিশুসহ ৭১ জন যাত্রী ছিল ফ্লাইটটিতে। বিমানের চাকা কিভাবে খুলে পড়ে যেতে পারে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ওই ফ্লাইটের যাত্রীরা। তারা বলছেন ফ্লাইটের আগে পরীক্ষা নিরীক্ষায় গাফিলতি ছিল। দুপুর ১:৩৫ কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG436 ফ্লাইটটি। কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নকালে উড়োজাহাজটির চাকা নিচে খুলে পড়ে। এ সময় বিমানটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিল। বিষয়টি সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারকে জানানো হলে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি জানান। পাইলটের কাছ থেকে জরুরি অবতরণের বার্তা পাওয়ার পরই ঢাকার বিমানবন্দরে জরুরি অবতরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়। শেষ পর্যন্ত পাইলট নির্বিঘ্নে ফ্লাইটটি অবতরণ করতে সক্ষম হয়। কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG436 ফ্লাইটটি ৭১ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা দেয়। তখন বাম পাশে ল্যান্ডিংয়ের একটি চাকা খুলে যাওয়ার সমস্যা পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারকে জানানো হলে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে আমরা সিভিল এভিয়েশনের তরফ থেকে সকল প্রকার সতর্কতামূলক ইমার্জেন্সি অপারেশন এবং ল্যান্ডিং এর প্রিপারেশন নিয়ে রাখি। তবে বিমানটিতে থাকা যাত্রীরা জানান, বিমানে থাকা অবস্থায় তারা বিষয়টি অবগত ছিল না। তবে বিমানটির অবতরণের পূর্বে জরুরি সতর্কতা জানানো হয়। এতে কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। এই ঘটনায় কর্তৃপক্ষের গাফলতি দায়ী বলে মনে করেন যাত্রীরা। মনে মনে চিন্তা করতেছি কেন এত সময় লাগতেছে। তখন আমি আমার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছি বৈশা বৈশা, কিন্তু আমি বুঝতে পারি নাই। যখন আমাদের ঢাকায় আসার পর বিমানটা নামবে তখন ওনারা বলছে যে জরুরি ল্যান্ডিং করতে হবে। আমরা জানি না কি বিষয়। নামার পর দেখলাম যে চাকা নাই। আমি যেদিকের হুইলটা খুলছে আমি ওই সাইডের উইন্ডোতে ছিলাম।
আমি দেখতেছিলাম যে হুইল নাই, চাক্কা একটা নাই। প্লেনটা ফ্লাই করার সাথে সাথে চাকা খুলে যায়, তাদের সে দায়িত্বটা কোথায় সে পালন করছে? অবশ্যই এখানে গাফিলতি আছে। পরবর্তীতে ফ্লাইটটি দুপুর 2:22 ঢাকায় নিরাপদে অবতরণ করে। এতে যাত্রী ও ক্রু সবাই সুস্থ ও নিরাপদ রয়েছে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও সহ নানা কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। অপরাধীদের গ্রেপ্তারে 48 ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। অপরাধী গ্রেপ্তার না হলে রোববার সকালে ফের আন্দোলনের হুঁশিয়ারি তাদের। পুলিশ বলছে, আসামি গ্রেপ্তার বিষয়ে অর্থের লেনদেন ও রাজনৈতিক চাপের অভিযোগ ভিত্তিহীন। দ্রুতই গ্রেপ্তার হবেন কিলিং মিশনের সবাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের দাবিতে শুক্রবার সকালে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। সাম্য কারো বন্ধু, কারো ভাই, কারো সহপাঠী, সবার কণ্ঠে ক্ষোভ, চোখে বেদনার প্রতিচ্ছবি। প্রিয় সাম্যের প্রতি আবেগ ও ভালোবাসার সংমিশ্রণে একাত্মতা প্রকাশ করেন শিক্ষকরাও। সন্তান হত্যার বিচার চান তারা। প্রত্যেক শিক্ষার্থী যাতে নিরাপদে নির্বিঘ্নে ক্যাম্পাসে বিচরণ করতে পারে তার নিশ্চয়তাই প্রশাসনকে দিতে হবে। তারা তাদেরকে কেন লুকাচ্ছে? উদ্দেশ্যটা কি? তারা প্রহসন চালাচ্ছে, প্রহসন। তারা টাকার বিনিময়ে লাশের লেনদেন করে। আমার বন্ধুকে নিয়ে রাজনীতি হয়, অথচ তার বিচার হয় না। এই সাম্যের মতো বড় কলেজওয়ালা যোদ্ধাদের জন্য আপনারা যে গদিতে বসতে পেরেছেন, সেই গদি রক্ষায় আপনাদেরকে অবশ্যই এই সাম্য হত্যাকারীদেরকে ধরতে হবে। পরে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একদল দেখা গেছে যে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য নেমে গিয়েছে। তারা আসলে টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দিচ্ছে এবং যে সিসিটিভি ক্যামেরার যে ফুটেজগুলো আছে সেগুলোকে পাবলিকলি তারা শো করছে না। 10-15 জনের মধ্যে মাত্র 3 জনকে ধরা হলো, 3 জনের মূলা ঝুলানো হলো, তাও তারা প্রধান আসামি না, এবং তারপরেও মানে পুরস্কৃত করা হচ্ছে পুলিশদেরকে। শিক্ষক শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে। অপরাধীদের ধরতে 48 ঘণ্টার সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। আসামিদের গ্রেফতার না করতে অর্থের লেনদেন, রাজনৈতিক কারণে আসামি না ধরা সহ শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য তুলে ধরেন রমনা বিভাগের এডিসি। তারা তাদের জায়গা থেকে বলছে, আপনারা জানেন যে আমরা কিন্তু সারা রাত ধরে আমরা কিন্তু কাজ করি। রাজনৈতিক কোনো পেশা নেই, এটা মার্ডার হয়েছে, সেটা রাজনৈতিক পেশার কি থাকবে? আমরা এটাকে এর সাথে যারা যারা জড়িত আমরা তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসবো। প্রায় ঘণ্টাখানেকের বৈঠক শেষে আন্দোলনকারীরা জানান ফলপ্রসূ হয়েছে আলোচনা। তবে 48 ঘণ্টার মধ্যে অপরাধী গ্রেপ্তার না হলে রবিবার সকাল থেকে ফের আন্দোলন। আমরা শাহবাগ থানায় আবার অবস্থান নিব, এবং যদি দেখি সেই অবস্থানে কোনো কার্যকর হচ্ছে না, তাদের মাথা ব্যথা হচ্ছে না, তবে এরপরে এর চেয়ে বড় জায়গায়, এর চেয়ে বড় প্রতিষ্ঠানে আমরা যে অবস্থান কর্মসূচি এবং কঠোর অবস্থান কর্মসূচি। গেল মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে খুন হন ঢাবি শিক্ষার্থী সাম্য। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। দাবি পূরণে অন্তর্বর্তী সরকার সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা। আবাসন সুবিধা নিশ্চিতকরণ সহ 4 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। তৃতীয় দিন দুপুর থেকে শুরু হয়েছে এই গণ অনশন। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে সংহতি জানায় প্রাক্তনরাও। কাল বিলম্ব না করে দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। প্রচণ্ড খরতাপের মধ্যে কাকরাইল মোড়ে বসে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাসের ছাত্র জামিল হোসেন সালমান। রোদ বৃষ্টির মধ্যেই দিন রাত মিলিয়ে এখানেই টানা অবস্থান তার। আবাসন ভাতা, হল নির্মাণের সেই 3 দফা দাবির সঙ্গে যুক্ত পুলিশি হামলার বিচার। আছি, থাকবো বা আরও থাকবো। তো আমরা এই কারণে এখানে রাতেও আছি। আমাদের যে মূল দাবি বা অধিকার আদায়ের যে আন্দোলন, সেটা হলো আবাসন। জামিল নিঃসঙ্গ শেরপা নন। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা খেসা উত্তাল কাকরাইলে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক আর শিক্ষার্থী। শুক্রবার তৃতীয় দিনে সেই অবস্থানে শিক্ষার্থী সমাগম আরও বেড়ে যায়। ধাপে ধাপে যোগ দেয় জগন্নাথের প্রাক্তনরাও। বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠনও একাট্টা
এই দাবিতে। আমাদের এটা কোনো সরকারের বিরুদ্ধে দাবি না, আমাদের একটা প্রাতিষ্ঠানিক দাবি। 3 দিন ধরে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। আসলে আমরা সাবেক শিক্ষার্থী হিসেবে এটা আসলে আমরা ঘরে বসে এটা আমরা মানতে পারছিলাম না। আমাদের রক্তবিন্দু দিয়ে হলো আমরা আমাদের ছোট ভাইদের আবাসন সমস্যার সমাধান করে যাব ইনশাআল্লাহ। আমাদের এই ছাত্রদের যে আন্দোলনের জন্য ওনারা কোনো কর্ণপাতই করছে না। প্রধান বিচারপতির বাসভবনের সামনের এই সড়কে গুচ্ছ গুচ্ছ মিছিল, সমাবেশ আর স্লোগানে নিজেদের দাবির জানান দেয় আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, দাবি পূরণে বিলম্ব করছে সরকার। স্যার, আপনি আমাদের সবার মুরব্বী, আপনার সন্তানদের এই দুর্দশা, আপনি তো নোবেল বিজয়ী নাকি শান্তিতে? তো নোবেল বিজয়ী হলে অন্ততপক্ষে আপনি আপনার অভিভাবকের জায়গা থেকে ভূমিকাটুকু পালন করেন। দাবিগুলো যদি পূরণের কোনো আশানুরূপ আমরা দেখতে পাই তাহলে এখানে আর কেউ থাকবে না। এটা 3 দিনের আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না, এটা আমরা এখানে আসার আগে সমাধান করা সম্ভব ছিল। আমি বলবো এখানে গোয়ার্তমির কিছু নেই। তারা কোনোভাবে আমাদের এইগুলো দিকে তাকাচ্ছে না, আমাদের বৈষম্য স্বীকার করতেছে। দুপুর 3:30টার পর থেকেই শুরু হয় গণ অনশন কর্মসূচি। সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া এই অনশন কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেয় শিক্ষক সমিতি। যে পর্যন্ত না আমাদের দাবি আদায় না হবে সে পর্যন্ত এই গণ অনশন আমরা চালিয়ে যাব। শান্তিপূর্ণ আন্দোলনকে ব্যাহত করার জন্য অথবা অন্য খাতে ধাবিত করার জন্য কেউ যেন কোনো ধরনের সাবোটাজ করতে না পারে সেজন্য আমরা সতর্ক দৃষ্টি দিব। অতীতে বারবার আবাসন সংকট সমাধানের প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবায়ন হয়নি। তাই অন্তর্বর্তী সরকারকে ইতিবাচকভাবে দ্রুত সময়ে সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছ থেকে। তিনি রয়েছেন কাকরাইল এলাকায়। সবুজ, কাল বিলম্বের একটি অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা, তো তাদের সাথে সরকারের কোনো পর্যায় থেকে কেউ কি যোগাযোগ করেছেন কিনা বা এ বিষয়ে আলোচনার কোনো খবর কি পেয়েছেন কিনা আপনি? একটি আলোচনার খবর আমাদের কাছে এসেছে, মূলত শিক্ষক সমিতি এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন। আমরা যতটুকু জানতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শিক্ষক সমিতির সঙ্গে ইউজিসির একটি টিম বৈঠক করেছে এবং সেই বৈঠকে হয়তো আমাদের কাছে যে তথ্য রয়েছে একটি ভালো সংবাদ, অর্থাৎ যেই 4 দফা দাবি দেওয়া হয়েছে সেই 4 দফা দাবির বেশ কিছু দাবি মেনে নেওয়া হয়েছে। অর্থাৎ যে দাবিটি রয়েছে বিশ্ববিদ্যালয়ের যে বাজেট দেওয়া হচ্ছে সেই বাজেটের 50 কোটি টাকা বাড়ানো হবে, এইরকম একটি তথ্য আমরা পেয়েছি। তবে এখন পর্যন্ত সেটি নিশ্চিত নয়। আমরা আমাদের কাছে এখানে যারা শিক্ষকরা রয়েছেন, ছাত্ররা রয়েছেন, শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বললেন যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ইউজিসির চেয়ারম্যান সহ কয়েকজন কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন এবং তারা মূলত বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের বিষয়টি জানানো হবে শিক্ষার্থীদের সামনে। অর্থাৎ যারা গত 3 দিন ধরে এই জায়গাটিতে কাকরাইলের মোড়টিতে আন্দোলন করছেন তাদের সামনে মূলত বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের বিষয়গুলো জানানো হবে। তারপরে আসলে এই আন্দোলনটি কোন পর্যায়ে যাবে তারপরে সিদ্ধান্ত হবে। এর পাশাপাশি আরেকটি ভালো খবর, যেটি মূলত যেই শিক্ষার্থীকে আটকের অভিযোগ করা হয়েছিল, যে শিক্ষার্থীকে অর্থাৎ বোতল ছুঁড়ে মারার জন্য যে শিক্ষার্থীকে জিবি তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ নিয়ে গিয়েছিল সেই শিক্ষার্থীকেও ছেড়ে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে এখানে যারা আন্দোলনরত রয়েছেন, যারা অনশন করছেন, তারা আশা করছেন যে একটি ভালো ফলাফলের দিকে যাচ্ছে, একটি সুস্থ। ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে সবুজ। নির্বাচন কবে হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের উপর। বল এখন দলগুলোর কোর্টে। দাবি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদারের। অন্তর্বর্তী সরকারের বৈধতা দিতে গণভোট দেওয়ার আলোচনাও নাকচ করেছেন তারা বলছেন এমন কিছু ভাবছে না সরকার। লাভলি বিথের রিপোর্টে বিস্তারিত। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত 3 নির্বাচনে ভোট বঞ্চিত ছিলেন ভোটাররা। তাই শেখ হাসিনার পতনের পর রাষ্ট্র সংস্কারের পাশাপাশি বড় হয়ে উঠেছে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। এরই মধ্যে ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 9 মাস পেরিয়েছে। আগামী ডিসেম্বর অথবা জুনে নির্বাচনের কথা বারবার বলেছেন সরকার প্রধান, কিন্তু এরপরও নির্বাচন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
শীর্ষ রাজনৈতিক দল বিএনপি সহ বেশিরভাগ দলই সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার অভিযোগ তুলেছে। তবে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলছেন, সংস্কার কোনো কৌশলের অংশ না, বরং প্রধান উপদেষ্টা দ্রুত সংস্কার কাজ শেষ করার তাগিদ দিয়েছেন। এক কমিশন আরেক কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করেনি, আলাপ আলোচনা যে হয় নাই তা নয়, কিন্তু প্রত্যেকে স্বাধীনভাবে কাজ করেছে এবং আমরা এখন স্বাধীনভাবে কাজ করতে পারছি কোনো রকম হস্তক্ষেপ ছাড়া। সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে হবে জাতীয় সনদ। যদিও সাংবিধানিক কাউন্সিল, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর মেয়াদ, ভোটের ভিত্তিতে আসন সহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনও মতানৈক্য রয়েছে। এক্ষেত্রে দলগুলোর একমত হওয়ার ওপরই জাতীয় নির্বাচন নির্ভর করছে বলে জানিয়েছেন কমিশন সদস্য ডক্টর মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার। যত দ্রুত রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করবে এবং আমরা একটা জাতীয় সনদ প্রণয়ন করতে পারবো, তত দ্রুতই নির্বাচনের পথটা প্রশস্ত হবে। তো এই এখন বহুলাংশে বলটা রাজনৈতিক দলের কোর্টে। আশু করণীয় সেগুলোকে আলাদা করে সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর যেগুলো বাস্তবায়ন করবার জন্য নতুন আইন দরকার কিংবা পার্লামেন্টে আইন পাশ করা দরকার, এই 166টা বাস্তবায়ন করতে হলে এই যে কোনো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, আর সেটা করতে হলে রাজনৈতিক দলগুলোর মতামত গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকারের অধীনে সংস্কার কার্যক্রম সহ সরকারের বৈধতা নিয়ে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের আলোচনাও রয়েছে। এক্ষেত্রে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। মাননীয় প্রধান উপদেষ্টা যা করতে চান সেটার ঘোষণা তিনি দিয়েছেন, সেটা হলো চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে একটা জাতীয় নির্বাচন। এর বাইরে অন্য কোনো নির্বাচনের কথা তিনি বলেননি। সুতরাং এখানে যত জল্পনা কল্পনা, অভিযোগ, গুজব, গুঞ্জন, এগুলোর আর কোনো ভিত্তি থাকে? বিশেষ সহকারী জানান, প্রথম দফায় ঐকমত্য না হওয়া বিষয়গুলো নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। নির্বাচন হওয়ার পরে তো তার থাকার সুযোগ নেই, যারা নির্বাচিত হবে তারাই দেশ চালাবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ঐকমত্যের মাধ্যমে জুন জুলাইয়ে সনদ তৈরি করতে পারলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, কারোর স্বার্থে জনগণের ভোটাধিকার বিলম্বিত হতে পারে না। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব নির্বাচন দেয়া। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের 29তম মৃত্যুবার্ষিকী স্মরণে ছিল আলোচনা সভা। অন্যান্য রাজনৈতিক দল, লেবার পার্টি সহ সকল রাজনৈতিক দল এই ছাত্র সমাজের সাথে ছিল। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচন আয়োজন। জুলাই বিপ্লবের হাজার ছাত্রকে পঙ্গু করে দেওয়া, আত্মহত্যা দেওয়া সেই লোকগুলোর কথা স্মরণ করেন, তাহলে আপনার এখন গুরু দায়িত্ব একটি, এদেশের মানুষের কাছে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। কোনো নির্দিষ্ট গোষ্ঠীর প্রয়োজনে নির্বাচন বিলম্বিত না করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, কমিশনের প্রস্তুতি থাকলেও ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে আপত্তির কোনো যৌক্তিকতা নেই। নির্বাচন কমিশন বলেছে যে জুন মাসের মধ্যে তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে, তাহলে নির্বাচন কমিশনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো অসুবিধা নাই। আমি বলতে চাই, যারা এটার বিরোধিতা করছেন তারা শুধু বলুন যে কোন যুক্তিতে ডিসেম্বরের পরে করতে হবে নির্বাচন। দেশের রাজনৈতিক অস্থিরতা এবং রাষ্ট্রের গতিশীলতা ধরে রাখতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। একটা দেশে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক নানা ধরনের অস্থিরতা, নানা ধরনের সমস্যা থাকে, সেটা সমাধানের জন্য রাজনৈতিক শক্তির কোনো বিকল্প নাই। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের আমলে ট্যাক্স ছাড়ের মাধ্যমে যে পরিমাণ অর্থ লুটপাট হয়েছে তার অর্ধেক রোধ করা গেলে জাতীয় শিক্ষা ও স্বাস্থ্য বাজেট আরও 3 গুণ করা যেত, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিকেলে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে তিনি আরও বলেন, আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস, এক দলীয় শাসন কায়েমের ইতিহাস, যার ভিত্তি লুটপাট আর চোরতন্ত্র। তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে গণজাগরণ ঘটেছে তা
ধরে রাখতে সবার আগে বাংলাদেশ নীতি প্রতিষ্ঠা করতে হবে। সেমিনারে অন্যান্য অতিথিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সহ দলের ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের সময়ের ট্যাক্সেশন ক্ষেত্রের যে দুর্নীতি হয়েছে তার যদি অর্ধেকও ট্যাক্স এক্সাম্পশন ক্ষেত্রে করা হতো, তাহলে আমাদের শিক্ষা বাজেট ডবল করা যেত এবং হেলথ বাজেট 3 গুণ করা যেত। পুশিনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে সীমান্তবর্তী এলাকার মানুষের। এরই মাঝে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে পুশিন ঠেকাতে রাতভর বিজিবির সাথে পাহারা দেন স্থানীয়রাও। গোপন তথ্যের ভিত্তিতে বিএসএফ এর পুশিন রোধে গত রাত থেকেই নলগড়িয়া ও নোয়াবাদী সীমান্তে সতর্ক অবস্থানে আছে বিজিবি। গভীর রাতে নীরবতা ভেঙে উত্তেজনা ছড়িয়ে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে। দেশীয় অস্ত্র হাতে নলগড়িয়া ও নোয়াবাদী সীমান্তে ছুটে যায় পার্শ্ববর্তী গ্রামের মানুষ। যার কাছে যে অস্ত্র আছে, যে যেটা পারছে, সবাই প্রতিহত করার জন্য সবাই আমরা এগিয়ে আসছি। এবং যদি আমাদের গায়ে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থা কেউ একটা ইন্ডিয়ান লোক কেউ ঢুকতে পারবে না। স্থানীয়রা জানায় গতকাল রাত থেকেই সীমান্তে টহল জোরদার করে বর্ডার গার্ড বাংলাদেশ। মাঝরাতে সীমান্তের ওপার থেকে শতাধিক মানুষকে পুশিনের চেষ্টা চালাচ্ছে বিএসএফ, এমন খবর মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। উত্তেজিত জনতা পুশিন ঠেকাতে বিজিবি সদস্যদের সাথে সতর্ক অবস্থান নেয়। ভারত থেকে কিছু মুসলমান পাঠিয়ে দিবে, এই সুবাদে আমাদেরকে স্মরণ করছে। আমাদের গ্রামে মাইকিং করে আমাদের এলাকার জনগণ জমাত করে সেটা আমরা বিজিবির পাশে ছিলাম সারা রাত্র। মধ্যরাত্রে আমরা মাইকিংয়ের মাধ্যমে শুনতে পাই যে বিজিবি মাইকিং করেছে ভারতীয় বাহিনী বিএসএফ বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করাচ্ছে। সব মানুষ টাকা লইয়া জমায়েত করে সেটা সারা বর্ডারে আমরা গ্রাউ করে তো রাখছি সারা রাত। বিজিবির 25 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় নাগরিকদের পুশিন করবে বিএসএফ, এমন গোপন তথ্যের ভিত্তিতে সতর্ক অবস্থানে ছিলেন তারা। পরবর্তীতে বিজিবির উপস্থিতি টের পেয়ে পুশিন হয়নি। অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে কঠোর অবস্থানে আছে বিজিবি সদস্যরা। বিজিবির সৈনিক কোনো সময় পুশিং মেনে নেবে না এবং পুশির সম্বন্ধে আমরা প্রচুর সতর্কতা ডিউটি পালন করতেছি। দ্বিতীয় কথা হইল চোরাচালান, মাদক দ্রব্য, এই বিষয় নিয়ে আমরা 24 ঘন্টা সতর্কতার সাথে ডিউটি পালন করে যাচ্ছি। রাতভর উত্তেজনার পর সকাল থেকে জনজীবন অনেকটাই স্বাভাবিক বিজয়নগর সীমান্তে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ভারত তার পানি আগ্রাসন এখনো বন্ধ করেনি, আগ্রাসন নীতি থেকেও সরে আসেনি। তাই প্রতিবেশী দেশটি ন্যায্য পানির হিস্সা দিতে চায় না, এটি পরিষ্কার। এমন অভিযোগ করেন রাজনৈতিক নেতারা। আন্তর্জাতিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এই গণসমাবেশে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের অভিযোগ, ভারত এ পর্যন্ত বন্ধুত্বের কোনো পরিচয় দেয়নি, তাদেরকে এই খেলা বন্ধ করতে হবে। জাতিসংঘের আগামী অধিবেশনে অভিযোগ দায়ের করে 54টি নদীর পানি প্রবাহের ন্যায্য হিস্সা নিয়ে কথা বলতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানান তারা আরো বলেন, বাংলাদেশের পানির ন্যায্য হিস্সা নিয়ে জাতিসংঘের কাছে যেতে হবে। বর্তমান সরকারের কর্মকাণ্ডে বিভাজন নতুন করে তৈরি হচ্ছে। এমন কিছু করবেন না যাতে সবার মধ্যে অনৈক্য তৈরি হয়। কেন দেশব্যাপী আজকের ফারাক্কা দিবস পালিত হচ্ছে? কারণ ভারত তার পানি আগ্রাসন এখনো বন্ধ করে নাই। ভারত তার পানি আগ্রাসন নীতি থেকে এখনো পর্যন্ত সরে আসে নাই। আজকে সারা দুনিয়াব্যাপী প্রকৃতি রক্ষা এখন মানব সভ্যতা রক্ষার গুরুত্বপূর্ণ এজেন্ডায় পরিণত হচ্ছে। প্রকৃতি না বাঁচলে মানুষের সভ্যতা বাঁচবে না। আমাদের সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে তালিকাভুক্ত, সেই সুন্দরবনকে ধ্বংস করে দিয়েছে অন্য কেউ নয়, এই ফারাক্কা বাঁধ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব সংগঠন হিসেবে জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনের জন্য অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলামকে আহ্বায়ক ও ডক্টর জাহিদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন তুহিন মাহমুদ। শুক্রবার বিকেলে রাজধানীর গুলিস্তানে আনুষ্ঠানিকভাবে কমিটির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে এনসিপির নেতারা আশা করেন যুব সমাজকে সাথে নিয়ে নতুন এই সংগঠনটি দেশের সার্বভৌমত্বের রক্ষা কবচ হয়ে কাজ করবে। নতুন দেশে যুব সমাজ লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবে না বলেও মন্তব্য করেন তারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক বলেও দাবি করেন এনসিপি নেতারা। ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি পানির ন্যায্য হিসাব বুঝে নিতে ভারতের উপর চাপ সৃষ্টি করার কথা জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বিকেলে রাজশাহী কলেজে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। সময় ফারাক্কা বাঁধ নিয়ে ভারত এই অঞ্চলের জীবন জীবিকা ও জীববৈচিত্র্য ধ্বংস করছে বলেও মন্তব্য করেন তিনি। এই বাঁধ দিয়ে ভারত বাংলাদেশের ওপর যে অন্যায় করেছে তা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান উপদেষ্টা ফরিদা আক্তার। ১৯৭৬ সালের ১৬ই মে পানির ন্যায্য হিসাবের ভিত্তিতে ফারাক্কা অভিমুখে লং মার্চ করেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আমরা কারো দয়া চাচ্ছি না, আমরা আমাদের ন্যায্য অধিকার চাচ্ছি। আমরা সেই ন্যায্য অধিকার তাদেরকে দিতে হবে। আমরা যদি আজকে স্ট্যাটিস্টিক্স পাই যে ৪ কোটিরও বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে তো তারা হত্যাকারী, তারা অপরাধী, তাদের বিচার করতে হবে। নারীর প্রতি বৈষম্য প্রতিরোধ এবং জাতীয় ঐক্য তৈরির চেষ্টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে হয়ে গেল নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচি। সমাজে নারীর প্রাপ্যটুকু বুঝিয়ে দেওয়ার দাবি জানানো হয়। সেই সাথে সমাজে বেড়ে চলা নারী বিরোধী অপপ্রচার রোধে সরকারের ভূমিকা নিয়েও তোলা হয় প্রশ্ন। নারী সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে তৈরি বিতর্কে কোনো বিশেষ শ্রেণীর ইন্ধন আছে কিনা তা নিয়েও তোলা হয়েছে প্রশ্ন। নারী মানেই কি অভিশাপ? নারী হয়ে অধিকার চাওয়া কি পাপ, নাকি নারী শক্তির প্রতীক? নারীর আছে অন্যায়কারীকে শাসনের ক্ষমতা, আবার নারী মানেই মায়ের মমতা। নারীর প্রতি সমাজের নানা দৃষ্টিভঙ্গি উঠে এসেছে স্লোগান, ব্যানার আর প্ল্যাকার্ডের লেখায়। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে প্রগতিশীল নারী সাংস্কৃতিক পেশাজীবী শ্রেণীর এই আয়োজন, যেখানে সাংস্কৃতিক পরিবেশনা ও প্রদর্শনীর মাধ্যমে নারীর প্রতি ক্রমবর্ধমান বৈষম্যের প্রতিবাদ জানানো হয়। এই আয়োজনে অংশগ্রহণকারীরা জানান, নারীর বিরুদ্ধতা ও অপপ্রচার রুখতে এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই জড়ো হয়েছেন তারা। ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পরে হত্যা, যৌতুকের জন্য হত্যা, আত্মহত্যায় প্ররোচনা আর যৌন নিপীড়নের মতো গুরুতর অপরাধের মামলায় ৯৭% ক্ষেত্রেই কোনো বিচার হয় না। আমাদের সংস্কৃতি, ধর্ম, ইতিহাস দারুণ বৈচিত্র্যময় ও সংবেদনশীল। সেই বিশালতাকে উপেক্ষা করে আমরা গুটি কয়েক মানুষের সংকীর্ণ ব্যাখ্যাকে সার্বজনীন হতে দেব না। সমাজে নারীর বিরুদ্ধে যে অপপ্রচার, ধর্ম ও নারীকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার প্রবণতা আর তাতে সরকারের নীরব ভূমিকা, এসবেরই নিন্দা জানানো হয় এই আয়োজনে। এক পর্যায়ে মঞ্চে পাঠ করা হয় ঘোষণাপত্র। তাতে আসন্ন নির্বাচনে সকল রাজনৈতিক দলে ৩৩% নারীর অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানানো হয়। আমরা দেখেছি রিপোর্টের প্রকাশের পর থেকে অধিকাংশ গুরুত্বপূর্ণ ও মৌলিক অধিকার সংক্রান্ত সুপারিশগুলোকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গিয়ে এবং গঠনমূলক আলোচনা সমালোচনার সুযোগ না রেখে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। দেশবাসীর সামনে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভ্রান্ত ধারণা উপস্থাপন করা হচ্ছে। পরে একটি শোভাযাত্রা বের হয়। দেশের আর্থসামাজিক উন্নয়নে নারীর অবদানের স্বীকৃতি ও ন্যায্য হিস্সা বুঝিয়ে দেওয়ার দাবি তোলা হয় র্যালি থেকে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ঘরের মাঠে অভিষেকের জন্য আরও এক ধাপ এগিয়ে গেলেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। ৪ জুন আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ও 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের জন্য ছাড়পত্র পেয়েছেন তিনি। ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফাহমেদুল ক্লাবের ওলবিয়া ক্লাসিও। হামজা সমিতের সাথে ফাহমেদুলের জুটি দেখতে মুখে আছেন লাল সবুজের দর্শকরা। এর আগে ভারত ম্যাচের জন্য সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পে ডাক পেয়েছিলেন এই ফুটবলার। তবে কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা পরিকল্পনায় না থাকায় ইতালিতে ফেরত যেতে হয়েছিল তাকে। এবার ঘরের মাঠে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে অভিষেকের অপেক্ষায় রয়েছেন ফাহমেদুল ইসলাম।
দর্শক, রাজধানীর কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন ভাঙালেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SM ফায়েজ। সেখানে রয়েছেন আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ। সেখানকার খবর জেনে নেব। সবুজ, অনশন তো ভাঙানো হলো, পরিস্থিতি সম্পর্কে জানাবেন, তাদের দাবি দেওয়া কি মেনে নেওয়া হলো কিনা? ইশরাত, এখন পর্যন্ত দাবি দেওয়ার ব্যাপারে শিক্ষার্থীদের যে আন্দোলন, অর্থাৎ এখানে ক্যাম্পাসের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের একটি জায়গায় রয়েছে, মঞ্চ থেকে আসলে তারা এই দাবিগুলো, যেই আশ্বাসগুলো দেয়া হলো, মূলত 3টি আশ্বাস দেয়া হচ্ছে, সেই আশ্বাস থেকে সরে যাবেন সেই বিষয়টি নিয়ে এখন এখানে প্ল্যাটফর্ম দর্শক, সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। দর্শক, বিরতির আগেই জানিয়েছিলাম রাজধানী কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন ভাঙানোর ব্যাপারে। সেখানে আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ রয়েছেন। সবুজ, অনশন তো ভাঙানো হলো, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সার্বিক অবস্থা জানাবেন, পরবর্তী সিদ্ধান্ত কি নিচ্ছে তারা? ইশরাত, অনশন ভাঙানো হয়েছে, কিন্তু এখানে শিক্ষার্থীদের যে অবস্থান কর্মসূচি, যেটি গত 3 দিন ধরে চলছে, সেটি এখন পর্যন্ত প্রত্যাহার করা হয়নি। কারণ যেই আশ্বাস দেয়া হয়েছে, মূলত 3টি আশ্বাস দেয়া হয়েছে, সেই আশ্বাসগুলো শিক্ষার্থীদের কাছে খুব বেশি যে তারা বলছেন, শিক্ষার্থীরা বলছেন যে এই দাবিগুলো বা যেই আশ্বাসটি দেয়া হয়েছে সেগুলো মূলত দাবি মেনে নেয়ার নামে প্রহসন করা হয়েছে। তাদের যে মূল সমস্যা, আবাসন সমস্যা, সেই আবাসন সমস্যা আসলে এর আগে নানা সময় এই রকম তারা আন্দোলন করেছেন এবং একই রকমভাবে তাদেরকে আশ্বাস দেয়া হয়েছিল। সেই কারণে তারা বলছেন যে এই জায়গা থেকে তারা সুনির্দিষ্ট একটি জায়গা না ঘোষণা না আসলে তারা আসলে তাদের জায়গা থেকে সরবেন না। এখন পর্যন্ত মূলত শিক্ষার্থীদের যেই ব্যানারে মূলত এই আন্দোলনটি হয়েছে, ছাত্র ঐক্য, সেই ব্যানারের পাশাপাশি শিক্ষকরাও এই আন্দোলনে যোগ দিয়েছিলেন। এখন আমরা যতটুকু শিক্ষার্থীদের সঙ্গে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা যেটি বলছেন যে তাদের আন্দোলনের ছাত্রদের নেতৃবৃন্দের সঙ্গে শিক্ষক সমিতির একটি বৈঠক হবে। বৈঠকের পর 8টার দিকে তারা সিদ্ধান্ত নেবেন যে যেই আশ্বাসগুলো দেয়া হয়েছে সেই আশ্বাসের প্রেক্ষিতে তারা আন্দোলনটি স্থগিত করবেন নাকি এই আন্দোলন মূলত চালিয়ে যাওয়ার ঘোষণা দিবেন। ধন্যবাদ আপনাকে সবুজ। পরবর্তী আপডেট আপনার মাধ্যমে জানিয়ে দেব দর্শকদের। দেশের বাইরের খবর। ঐতিহাসিক নাকবা দিবসে হামলার রেশ কাটতে না কাটতেই আবারও গাজা জুড়ে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। গেল 24 ঘন্টায় প্রাণ গেছে 2 শতাধিক ফিলিস্তিনির, যাদের বেশিরভাগই নারী ও শিশু, জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার ভোর থেকে উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনুসে শুরু হয় অনবরত হামলা। ইসরায়েলি বাহিনীর বর্বরতায় অঞ্চলটিতে প্রাণ গেছে 61 জনের। উত্তরাঞ্চলেও থেমে নেই হত্যাযজ্ঞ। জাবালিয়ার একটি চিকিৎসা কেন্দ্রে বিমান হামলার মৃত্যু হয় কমপক্ষে 15 জনের। একের পর এক জোরালো হামলায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে গাজার 3টি হাসপাতাল। গেল 24 ঘন্টায় নেতানিয়াহু বাহিনীর হামলায় নিহত অন্তত 136 জন।